নমস্কার দিদি, আমাদের পরের খবরে আপনাকে জানাই স্বাগত। এই মুহূর্তে যে তথ্যটা আমাদের সামনে উঠে আসছে তা হলো অভয়া কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো জড়িত। আবেশ ব্যানার্জি, এই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রাত জেগে মনিটরিং করেছিলেন তাকে বাঁচানোর জন্য? আবেশ, দেখো, আমি তো ওই বাড়ির সঙ্গে দীর্ঘ 32 বছর ধরে যুক্ত ছিলাম। ওই বাড়ির অভিষেক বলো, আকাশ বলো, অঙ্কেশ বলো, আবেশ বলো, বাবুনের মেয়ে তৃণা বলো, তাদের কাউকে আমি জন্মাতে দেখেছি, কাউকে ছোটবেলা থেকে দেখেছি। আবেশ তো কেপিসি থেকে ডাক্তারিটা পাশ করেছে। কেপিসি মানে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ। আবেশ কিন্তু এত খারাপ ছেলে নয়। আবেশ কিন্তু এত খারাপ ছেলে নয়, যেটা আমিও শুনেছি। আমার কাছে খবরটা এসেছে যে আবেশ নাকি ওখানে ছিলেন। আবেশ কিন্তু এত খারাপ ছিল না। আপনি তো দীর্ঘদিন ওনাদের পরিবার। নিশ্চয়ই নিশ্চয়ই, দিনের মানে আমি তোমার জামাইয়ের সঙ্গে ঘর করছি, এই নিয়ে আমার দাম্পত্য জীবন হচ্ছে 26 বছর। আমি মমতাদির সঙ্গে ঘর করেছি দীর্ঘ 32 বছর। আবেশ কিন্তু এত খারাপ ছিল না। আজকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়টা নিঃস্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেরকম কেউ নেই আর বলতে গেলে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো অনিবার্য ছিল। আমার কি অপরাধ ছিল যে আমাকে 2021 সালে আমাকে টিকিট দেওয়া হলো না? আমি 4বারের এমএলএ ছিলাম, আর দিদি আমাকে ডেপুটি স্পিকার করেছিল। আমি তো সেটা কখনো ভুলিনি। অপরাধী জানিল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল। এই বাড়িটা আমাদের নিজেদের। আমার শ্বশুর 3 ভাইয়ের নামে কিনে দিয়ে গেছে। বড় ভাসুর তখন বেঁচে ছিলেন, মেজো ভাসুর এখনো বেঁচে আছে, আর তোমার দাদাই বলো বা জামাই বাবি বলো, তখন এই বাড়িতে তো আমাকে তো কখনো চোর স্লোগানটা মানে চোর কথাটা শুনতেও হয় না। কিন্তু এই তৃণমূল তো আমি চাইনি, আমরা চাইনি। আমরা যারা বুকের রক্ত দিয়ে তৃণমূলটা গঠন করেছিলাম, আমি কেন, হাজার হাজার লক্ষ লক্ষ সহকর্মী আমরা বুকের রক্ত দিয়ে তৃণমূলটাকে ভালোবেসে গঠন করেছিলাম। মমতাদি একা দেব কি? নিশ্চয়ই আমি সেই ক্রেডিটটা নিতে চাইছি না, কিন্তু আমরা লক্ষ লক্ষ যশোদাত তৃণমূল কংগ্রেসটাকে প্রতিপালন করেছিলাম। আমরা তো ঋত তৃণমূল, তুমি যাকে ঋতব্রত তৃণমূল বলছো, আমার কাছে এর আগেও একটা প্রেস এসেছিল 24 ঘন্টা, তারা একই কথা বলে গেল। আমাকে একটা প্রেস এসে বলছে, আপনি ঋত তৃণমূল নাম ঋত তৃণমূল। ভদ্রলোকের নাম সঞ্জয়, সঙ্গে একজন মহিলা ছিল। আমি না সঞ্জয়, আমি তোমার কোনো কথা উত্তর দেবো। তুমি কার ইন্টারভিউ নিতে এসছো? বললো, ম্যাডাম আপনি এক্সাইটেড হবেন না। আপনারা যখন তৃণমূলটা করতেন তখন তো এই ঋতব্রতদের বিরুদ্ধেই আপনাদের আন্দোলনটা ছিল, বা ঋতব্রতদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা ছিল। এই কোন তৃণমূলটা আমরা দেখতে পাচ্ছি? আমি খুব গর্বিত। আমি দেখো এখন তো অসুস্থ, একটা সাপোর্ট ছাড়া আমি যেতেও পারি না। আমি এই কিছু দূরে বঙ্কিম লাইব্রেরি আছে, সেখানে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মশাই এসেছিলেন। উনি আমাকে দেখে খবর পেয়েছেন, আমাকে দেখে আসলেন। আমি তখন চেয়ারে বসে আছি। প্রমোদ, তমগ্ন, যারা বিজেপির কর্মকর্তা, তারা সবাই আমাকে হাই করে যাচ্ছেন বা কেউ হ্যালো বলে যাচ্ছে। আমি তমগ্নকে দেখে আমি হাত জোর করছি। তমগ্ন বলছে, দিদি তুমি আমাকে দেখে হাত জোর করছো? না, তমগ্ন, এই কায়দাটা বা এই আচরণটা আমার বা এটিকেটটা আমার শেখা হচ্ছে মমতা দি। তখন ওই দাদা আসছে, শুভেন্দু আমাকে বললো, দিদি আপনি এসছেন? আমি, শুভেন্দু তুমি বাংলার চিফ মিনিস্টার, তুমি আসবে আমাদের ওয়ার্ডের, আমি আসবো না তাই হয়? দিদি এই মূর্তিটা তো তোমার দাদাই বলো বা জামাইবাবুই বলো, তার ডাকনাম হচ্ছে লালু, লালুদা বসিয়েছিল। আমি বললাম, এই মূর্তিতেই তো আমাদের বর্তমান যে কাউন্সিলর সুপর্ণা দত্ত, একবার তোমাকে আসতে দেয়নি। তখন তোমার কি হেঁচকি উঠছে? তখন আমি বললাম, তোমাকে আসতে দেয়। বলে, দিদি আমিও কিন্তু ভেঙে পড়েছি, আমার সঙ্গে সুপর্ণা পারবে না। কিন্তু এই ঋতব্রত তৃণমূল, সেখান থেকে ঋতব্রত তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো সাসপেন্ড করলেন এবং শোনা গেল তার মুখ থেকে প্রেস কনফারেন্সে যে কে অভিষেক, কে অভিষেক এরকম ভাবে। কে ঋতব্রত? কে ঋতব্রত? ঋতব্রতর মনে আছে? ঋতব্রত একদিন মমতা ব্যানার্জি তখন চিফ মিনিস্টার অফ বেঙ্গল, আর অমিত মিত্র সাহেব হচ্ছেন ফিনান্স মিনিস্টার অফ বেঙ্গল। তারা দুজনে কোনো কারণে দিল্লিতে গেছিলেন। ঋতব্রত মমতাদিকে ফিজিক্যালি ম্যালাইন করেছিল। কে ঋতব্রত? ঋতব্রতকেই আমরা চিনি না। এই যে আজকে এই অবস্থা তৃণমূলের, এটা কি হওয়ারই ছিল? নিশ্চয়ই। ওই অপরাধী জানিল না কি তার অপরাধ,
বিচার হইয়া গেল। আমার কি অপরাধ? আমাকে তো কখনো পচা ডিম খেতে হয় না, আমাকে তো কখনো চোর স্লোগান শুনতে হয় না, আমাকে তো কেউ থুতু দেয় না, আমাকে তো কেউ ঢিল চড়ে না। হ্যাঁ, আমি অসুস্থ, স্বীকার করছি, আমাকে একটা সাপোর্ট লাগে। কুণাল ঘোষও রীতিমতো ডিম খেয়েছে। হ্যাঁ, ডিম খেয়েছে, সেটা সবই তো আমরা টিভির পর্দা দেখি। আজকে আপনি তৃণমূল ছেড়েছেন, অনেক বছর হলো। 2021। হ্যাঁ, 2021। হুম। সেখান থেকে আজকের দিনে আপনার কি মনে হচ্ছে, সেই যে ডিসিশনটা আপনার সঠিক ছিল? নিশ্চয়ই। সেদিন তো অনেকে বিজেপি করতেন, আবার অনেকে করতেন না। যখন দল আমাকে টিকিট দিল না, আমি খুব কাঁদলাম। মুকুলদা তখন বিজেপিতে ছিলেন। আমি মুকুলদাকে ফোন করলাম, মুকুলদার নাম্বারটাই তখন তোমার দাদাই বলো বা জামাই বলো তার কাছে ছিল। মুকুলদাকে আমি ফোন করে বললাম, মুকুলদা সোনালি? বলে হ্যাঁ বল। মুকুলদা আমি বিজেপি করতে চাই। মুকুলদা তুইও বিজেপি করবি? তখন আমি বললাম হ্যাঁ, যেই দলটা করলাম সেই দলটাই তো আমাকে টিকিট দিল না। তখন মুকুলদা বলছেন, সোনালি আমরাই কবে বিজেপি ছেড়ে দেবো ভাবছি। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে মুকুলদা আমাকেই বলছে। তখন তোমার দাদাই বলো বা মানে জামাই বাবুই বলো, তিনি বললেন তুমি যাও বিজেপিতে, অবশ্যই বিজেপিটা করো। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কি ওয়ার্ম রিসেপশন, লকেট, তারপরে কেয়া ঘোষ, এখন অনেকের নাম মনে নেই, সবাই, দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের হাত ধরেই আমি জয়েন করেছিলাম প্রাথমিকভাবে। তারপরে তো পরবর্তী ক্ষেত্রে সজল ঘোষ আমাকে নিয়ে যান সুকান্ত মজুমদারের কাছে। সুকান্ত দাও দারুণ লোক, দারুণ লোক। আমি সুকান্ত বাবুকে বললাম যে দাদা আপনি বেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছেন, আর আপনি প্রফেশনে একজন অধ্যাপক, আমি আপনাকে দাদা বলে সম্বোধন করছি। দিদি, একটা প্রশ্ন খুব মনে জাগে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ নেই। উনি যদি এখন আপনাকে মনে করেন বা আপনাকে কোনোদিন যাব না, কোনোদিন যাব না। আমি তো ওনার কাছেই থাকতে চেয়েছিলাম, আমি তো ওনাকে ছাড়িনি, উনি আমাকে ছেড়ে দিয়েছে। সেদিন ওনার একবারও মনে হয়নি উনি আমাকে ভালোবেসে বা আদর করে মুটি বলে ডাকতেন, যে মুটিটার আমার জীবনে অনেক অবদান। আমি কি করেছি কি করিনি সেটা সারা সারা বাংলা জানে বা সারা ভারতবর্ষ জানে। তখন তো আমি হাউ হাউ করে গেছি, আমার আমার বদলে মমতাদি টিকিট দিল মোহন নস্করকে। মোহনদা খুব ভালো মানুষ। যখন আমার তো দেরিতে বিয়ে হয়েছে, আমার এসপি ছিলেন দেবকুমার গাঙ্গুলি, তিনি এখন বেঁচে আছেন কিনা আমি জানি না। মমতাদি বলতেন ওই গাঙ্গুলিটার দিকে তাকাবি না, গাঙ্গুলিটা বুদ্ধর পায়ে হাত দিয়ে প্রণাম করে। যে পদে থাকেন তখন সরি যে পদে থাকে তখন সবাই তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। গাঙ্গুলি সাহেব মানে এসপি দেবকুমার গাঙ্গুলি আমাকে বললেন যে ম্যাডাম আগে তো আপনি গুহ ছিলেন, এখন দেখছি আপনার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ সাহেব, আমি খাওয়ালেন না, ভুল হয়ে গেছে সাহেব, ক্ষমা করবেন। তখন বললেন যে এখন আপনি কি, টাইটেলটা আপনার কি? এখন আমি হয়ে গেছি বোস। তখন দেবকুমার গাঙ্গুলি মানে আমার এসপি বলছেন সাতগাছি ইজ অনলি ফর বোস, মানে জ্যোতিবাবু তো বোস ছিলেন। তখন আমি হাসতে হাসতে বললাম না না সাহেব, এখানে আপনার একটু ভুল হচ্ছে। তখন উনি বললেন আপনি আমার ভুল ধরছেন না? আমি আপনার ভুল ধরছি না আর ধরতেও চাই। সাতগাছিয়া ইজ দ্য ডিভোটি, সাতগাছিয়া ইজ ফর দ্য ডিভোটি অফ বাবা লোকনাথ ব্রহ্মচারী। আমার থেকেও বড় ভক্ত যদি কেউ আসেন, হি অর শি ক্যান উইন, আদারওয়াইজ নোবডি ক্যান। আমার থেকেও, আমার পরেও তো দিদি একজনকে টিকিট দিলেন, মোহন নস্কর, খুব ভালো মানুষ মোহন। মোহনদা আমার কাজকর্ম দেখতেন না। আমার পঞ্চায়েত সমিতি, বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতি, মোহনদা 3বারের সমিতি সভাপতি ছিলেন। আমি মোহনদাকে বললাম হ্যাঁ গো মোহনদা, তুমি কি বাবা লোকনাথের ভক্ত? তখন মোহনদা হাসতে হাসতে বলছে দিদি আমরা তো বাবা লোকনাথকে জানলামই আপনার মাধ্যমে। বাবা লোকনাথকে বাবা লোকনাথ বিপদে মানে বিপদে সাড়া দেন। বলেছেন না, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করি, স্বামী রক্ষা করবি। দিদি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে 1,00,00,000 টাকা এইরকম একটা শোনা যাচ্ছে, উঠে আসছে, মানে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারে। এগুলো শুনে আপনার কি কি মনে হয়? এগুলো মানে মনের মধ্যে কোনো বিচলতা? না না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি আদত চিন্তিত নই। আমি চিন্তিত প্রথমত মমতা ব্যানার্জিকে, দ্বিতীয়ত মমতা ব্যানার্জিকে, তৃতীয়ত মমতা ব্যানার্জিকে, চতুর্থত এবং শেষ মমতা ব্যানার্জি। কিন্তু আমি এখন মন প্রাণ খুলে বিজেপি করি। আমি এখন বলি ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। এই যে আমার ঘরে সন্ধ্যা আরতি হচ্ছে, এটা আমার ঘরে ভগবান জগন্নাথ কষ্ট করে এসেছে। আমি বারবার পুরী যাই তো, তখন আমাকে জগন্নাথ মন্দিরের একজন পান্ডা বললেন মা তুই এতবার মহাপ্রভুকে দর্শন করতে আসিস, মহাপ্রভু যদি তোর ঘরে যায় জগন্নাথ দৈত্য। আমি বললাম বাবা
আপনি কি বলছেন? ঠাকুর আমার ঘরে যাবেন, আমি তাকে পুজো দেবো না? বলে, মা, জগন্নাথ কিন্তু স্বয়ং নারায়ণের অবতার, আমি জানি বাবা, আমি ওনাকে স্পর্শ করতে পারবো না? বললেন, হ্যাঁ, আমি করবো না। জগন্নাথ আমার ঘরে আছে, আমি একটা পুরোহিত ঠাকুরকে রেখে দিই, উনি সন্ধ্যা দিয়ে গেলেন, দুবেলাই আসেন, আমার নিত্য সেবা করে যান, আমি আরামেই আছি, দিব্যি আছি। আমরা দেখলাম যে বাজেট পেশ হলো, সেখানে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হলো ইসকনকে। এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যে ইসকনের মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন দেওয়া হলো মিড ডে মিলের দায়িত্ব, যেখানে সরকারি স্কুলের বাচ্চারা ডিম পাবে না, ডিম দেওয়া হবে না, নিরামিষ খাবার দেওয়া হবে। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দেখো, আমি আমিষাশী, আমি একটা মাছই পছন্দ করি না, সেটা হচ্ছে ইলিশ মাছ, মানে কাটা টাটা থাকে তো। আর আমার মেয়ে, তোমার দাদাই বলো বা জামাইবাবুই বলো, তারা খুব ইলিশ মাছ খেতে ভালোবাসে। আমার মেয়ে আমাকে বলে, মা, তুমি আর আমার পাশে শুইও না। তুমি কেন রে? বলে, তোমাকে তো আমার বাঙালি বলে মনেই হয় না। কেন বাবু? বলে, তুমি ইলিশ মাছই ভালোবাসো না। আমি বললাম, কি, কেউ ভালোবাসে আর কেউ ভালোবাসে না। নিরামিষেও কিন্তু এমন সব পদ আছে যেটা আমিষের থেকে বেশি প্রোটিন, আমি অত বলতে পারবো না, মানে বেশি পুষ্টি দেয়। এক কথায় পুষ্টি। নিরামিষের পনির, তুমি পনির খেতে অবজ্ঞা করতে পারবে না। পনির এমন ভাবে রান্না করা যায়, পনির হয়তো মাংসের টেস্ট না হলো, পনির কিন্তু পনির পাসিন্দা বা পনির কাটলেট কিন্তু চেখে খাবে। আরেকটা দিন তো দাদা, মানে যে তোমাকে সার্ভ করতে হবে তাকে বলুন, আরেকটা দিন তো দাদা। এই ইচ্ছেটাই কিন্তু মমতাদির ছিল না। মমতাদির ইচ্ছে ছিল কি করে ওই সাধারণ স্কুলে তো আমাদের বাচ্চারা পড়ে না, সাধারণ স্কুলে একদম সাধারণ যারা, আমি নিজেকে সাধারণই মনে করি, তারা যায়। মমতাদির ধারণা ছিল কিভাবে তাদের ওই মিড ডে মিলের টাকাটাও গ্রাস করবো, মিড ডে মিলের ডিম চুরি করতে। ডিম তো চুরিও করে অনেক। আর এখন তো ডিম, পচা ডিমের দাম দেখছি আসল ডিমের দামের থেকে বেশি, মানে আস্ত ডিমের দামের থেকে বেশি।